ওকে। বহুত কষ্ট, বহুত তাকলিফের পর আজকে আমরা ফাইনালি এখন ঢুকতে পারলাম। তোমাদের সেই সব বঞ্চিত শিশুদের কাছে এই বার্তা, ক্লাসের বার্তা পৌঁছে দাও। বঞ্চিত শিশুরা না হয় ক্লাস থেকেও বঞ্চিত হয়ে যাবে। ওকে, তো বঞ্চিত শিশুদের কাছে পৌঁছে দাও এই আজকে ক্লাসের সংযোগ, আজকে ক্লাসের লিঙ্ক। ওয়ালাইকুম আসসালাম বিনা এই তোমার নামটা সুন্দর, বিনা চৌধুরী। বিনা, বাহ। কী অবস্থা তোমার? বাকি সবার কী অবস্থা? কালকে যে দিলাম, কালকে যে তোমাদের ম্যাটেরিয়ালটা পাঠালাম গ্রুপে, আমাকে জানাও, মন্তব্য জানাও তোমাদের কী মানে কেমন লাগলো এবং পড়াশোনা কেমন হইলো বা ওইটা নিয়ে ধারণা কেমন হইলো, উপন্যাসের নাটক নিয়ে ধারণা কেমন হইলো জানাও, দেখি কমেন্ট বক্সে জানাও। ওয়ালাইকুম আসসালাম। জানো জানো, সবাই জানো। তো এই তো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা তোমাদের? কালকে যে তোমাদের কাছে ইয়েটা পাঠালাম, ওই যে লাল সালু আর সিরাজউদ্দৌলার যে ইয়েটা পাঠালাম, শিটটা তোমাদের কাছে পাঠালাম, বলো পড়াশোনা হয়েছে, দেখা হয়েছে? আর শেয়ার করে দাও সবার সাথে, তোমার বন্ধুবান্ধব যারাই আছে, যারা এখনও যুক্ত হয়নি সবার কাছে শেয়ার করে দাও, যুক্ত হতে বলো তাড়াতাড়ি। ওকে, আজকে আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি ক্লাস, যেহেতু লোডশেডিং অনেক কিছুর সমস্যা আমাদের দেখা দিচ্ছে, তো আমরা চেষ্টা করব তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করার। ঠিক আছে, 20-এ আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। 20-এ না, আরও আগেই শুরু করবো ইনশাল্লাহ। তোমরা একটু তাড়াতাড়ি সবার সাথে শেয়ার করে একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং হচ্ছে ক্লাসে ফোকাস করো। সামনে খাতা নাও, কলম নাও। স্যার আমি পাইনি কেন? তুমি কি গ্রুপে যুক্ত নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি এখনও? যদি যুক্ত না হয়ে থাকো তবে শীঘ্রই যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে আমরা মূলত বেশ কিছু, এটা কি, আচ্ছা আজকে আমরা 6টা পড়তে যাচ্ছি, 6টা গদ্য শেষ করতে যাচ্ছি আজকে আমরা। 6টা গদ্য, আশা করি তোমরা এর মধ্যেই এগুলো নিয়ে ভালো পড়াশোনা, বিস্তর পড়াশোনা হয়েছে। আজকে আমরা পড়ব, আচ্ছা কী কী পড়বো ওটা আমরা না বলি, আগে আগে আমরা আস্তে ধীরে পাবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আজকে আমরা খাতা কলম সব নিয়েছো, তোমার মন কি নিয়েছো? আচ্ছা, তো ফার্স্ট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথম যে গদ্যটা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। খুবই সহজ একটা প্রবন্ধ, কিন্তু এরপরেও খুবই জটিল। সহজ কিন্তু জটিল কিভাবে? কারণ এটা হচ্ছে থাকে না, আমরা বাঙালি, আমরা উপদেশ দিতে ওস্তাদ, আমরা যে কোনো বিষয়ে প্রচুর ভালো ভালো উপদেশ দিতে পারি, কিন্তু যখন ওটা নিজে করার সময় আসে তখন আমরা আর পারি না। এই যে তোমাদের ক্ষেত্রেই দেখো, তোমরা যারা অনেকে হয়তো বা এখন পড়াও, ওকে, বা হয় তোমরা নিজেদের ক্ষেত্রেই দেখতে পারো, অথবা আমার ক্ষেত্রেই বলতে পারো, আমাদের ক্ষেত্রেও বলতে পারো। আমরা যেহেতু সবাই বাঙালি, আমাদের মধ্যে একটা কমন ট্রেট কি, আমরা অন্যকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে, বন্ধুকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে যে এই ব্রো তুই ওদিকে গেলে মারা খাবি, কিন্তু তো বন্ধুকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা একদম উস্তাদ, কিন্তু সেই মারা আমরা নিজেরা গিয়ে পড়ে বসে থাকি ওইখানে। ওকে, তো নিজেদের ক্ষেত্রে পালন করার ক্ষেত্রে হচ্ছে ওটা আমাদের জন্য কঠিন। তো এই প্রবন্ধটা পড়ার সময় এই প্রবন্ধটা বোঝা আমাদের জন্য কঠিন না, এই প্রবন্ধটা বোঝা আমাদের জন্য কঠিন না, কিন্তু আমরা আমাদের লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করাটা আমাদের জন্য কঠিন। ওকে, তো তোমরা হয়তো বা খেয়াল করলে দেখবে এখানে বেশ কিছু জায়গায় বানান ভুল আছে, যেমন ধরো এই জায়গায় বানান ভুল,
তো এগুলো হচ্ছে আমি তোমাদের জন্য আর্জেন্সির উপর রেডি করতে গিয়ে বেশ কিছু ভুল হয়েছে, আলটিমেটলি আমি তার জন্য সরি। তবে ওটা মেজর কোনো ভুল না, তোমাদের মেজর কোনো ভুল এখানে নাই, এটা শিওরলি বলা যায়। ঠিক আছে। আহ, ও আচ্ছা আচ্ছা ওকে, আসো। তো বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, নামটা দেখে আমরা বুঝতেছি যারা হচ্ছে নতুন লেখক, বাংলা ভাষায় যারা নতুন লেখক আসতেছে তাদের জন্য কিছু নিবেদন, তাদের জন্য তাদের লেখা সুন্দর হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য কিছু তিনি দিচ্ছেন, কিছু উপদেশ তিনি দিচ্ছেন। ওকে, তো এখানে তোমাদের জন্য একদম আমি জিনিসটাকে একদম কম্প্যাক্ট আকারে নিয়ে আসছি। দেখো, যদি এখানে আমরা যদি মোট ইয়েটা যদি দেখি, উপদেশগুলো যদি দেখি, প্রায় এখানে আমরা দেখতে পাই কি তিনি আচ্ছা, তো এখানে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু বলছেন, যেমন ধরো ফার্স্ট অফ অল একদম শুরুতেই তিনি যেটা বলছেন সেটা হচ্ছে, যদি আমরা যশের জন্য লিখি, যদি যশের জন্য, আমাদেরকে যশের জন্য লিখতে মনে করছেন। যশ মানে কি? যশ মানে হচ্ছে ফেম। যশ মানে কি? ফেমাস হওয়ার জন্য, ফেমাস হইতে চাওয়া। তো ফেমাস হইতে চাওয়ার জন্য যদি আমরা লেখালেখি করি, তাইলে আমাদের লেখাটা কি হবে না? তাইলে আমাদের লেখাটা ভালো হবে না। ঠিক আছে, তাইলে আমাদের লেখাটা গ্রহণযোগ্য হবে না। কজ আমরা যখন তোমরা আমাদের দেশেই দেখো, আমাদের দেশে বর্তমানে প্রচুর পরিমাণ আছে না, প্রচুর বই রকমারি বেস্ট সেলার হয়, প্রতি বছরই বেস্ট সেলার হয়, কিন্তু আসলে ওগুলো হচ্ছে দেখা যায় চাকরির বই, না হয় কিছু বস্তা পোছা উপন্যাস বা কবিতা। সবগুলো যে খারাপ এটা আমি বলছি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। আমাদের খুবই দুরবস্থায় জায়গায় কেন? বেশিরভাগ লেখকই কী চাই? যশ পেতে চাই, ফেম পাইতে চাই, কিন্তু এই জন্য কী হয়, ওদের লেখাগুলা সাহিত্যমান অর্জন করে না। ওকে, একটা ভালো সাহিত্য হয়েও ওঠে না। এই জন্য আমাদের কাছে, আচ্ছা আমি বইয়ের নাম না নিই, কারণ এতে হচ্ছে পার্সোনাল অ্যাটাক হয়ে যায়। তো তাতে কি হয় না, লেখা ভালো হয় না। এরপরে অর্থ উপার্জনের জন্য, টাকা পয়সার জন্য লিখতে মানা করতেছে। এখানে একটা বিষয় বলছে, সেটা হচ্ছে টাকা পয়সার জন্য লেখা কি বাজে জিনিস? টাকা পয়সার জন্য কি লেখা যাবে না? লাইফ কেটে গেছে কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো। তো টাকা পয়সা অর্জনের জন্য কি লেখা যাবে না? লেখে। যারা হচ্ছে পাশ্চাত্যের মানুষজন, ওয়েস্টার্ন যারা রাইটার, ওরা হচ্ছে টাকা পয়সার জন্য লিখে এবং তারা সার্থক হয়। ওকে, কিন্তু আমাদের এখানে এটা হবে না, আমাদের এখানে এটা হয় না। আমাদের এখানে টাকা পয়সার জন্য যদি তুমি লেখো, তাহলে হচ্ছে তোমার লেখাটা কি হবে না, তোমাদের এই লেখাটা ভালো লেখা হয়ে উঠবে না। ওকে, সাহিত্য মান অর্জন করবে না। তো ওখানে কি হবে, অর্থ উপার্জনের জন্য লিখলে তুমি লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে উঠবে। লোকরঞ্জন প্রবৃত্তি মানে কি? মানে হচ্ছে মানুষকে খুশি করার প্রবৃত্তি, মানুষকে খুশি করার চিন্তা। তো তুমি যখন মানুষকে খুশি করার জন্য চেষ্টা করবা তোমার লেখায়, মানুষ তোমার লেখাটা পরে আজকে হয়তো বাহবা দিবে, কিন্তু কালকে গালি দিবে। কজ তুমি তো জানোই, তুমি ভালো করেই জানো আমাদের বাঙালি মেন্টালিটি কেমন। আমাদের ফেসবুকেই আমরা দেখতে পাই 1 ঘন্টা পর পর আমাদের ইস্যু বদলায়। ওকে, 1 ঘন্টা পর পর আমাদের চায়ের দোকানের আলোচনার টপিক বদলায়। তো তুমি যদি মানুষকে খুশি করার জন্য লিখতে যাও, তো মানুষ তো 1 ঘন্টা তোমার এটাকে পাতা দেবে, এরপর তো আর পাতা দেবে না। তো তোমার কি আর অর্থ উপার্জন হয়ে উঠবে না। ঠিক আছে, এরপরে আমাদের বলতেছেন কি লিখতে হবে, কেন? দেশ ও মানব জাতির মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য। এখানে আরেকটা বিষয়, হয় মঙ্গলের জন্য, দেশ অথবা মানব জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, আর না হয় কল্যাণ, না হয় সৌন্দর্য সৃষ্টি। এটাতে তিনি ফোকাস দিয়েছেন। ওকে, সৌন্দর্য সৃষ্টি মানে সৌন্দর্য সৃষ্টি বলতে সুন্দর কোনো একটা ফিলিং, সুন্দর কোনো একটা অনুভূতি। ওকে, হ্যাঁ, ভালো একটা অনুভূতি বা কোনো একটা সুন্দর কিছু একটা তুলে ধরা। ওকে, সৌন্দর্য সৃষ্টি করা তোমার হৃদয়ে হচ্ছে ভালো একটা ফিলিং জাগানো। ওকে, সুন্দর কিছু একটা তৈরি করা, মোট কথায় সৌন্দর্য সৃষ্টি করা অথবা মানুষের কল্যাণ করা, মানব জাতির কল্যাণ করা, এই জন্য আমাদের লিখতে বলছেন। ওকে, কিসের জন্য লেখা যাবে না তাইলে? ফেম, যশের জন্য লেখা যাবে না, সুনাম পাওয়ার জন্য লেখা যাবে না, এরপর টাকা পয়সার জন্য লেখা যাবে না। লিখব এই জন্য মানে মানব জাতির কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, অথবা সৌন্দর্য সৃষ্টির জন্য। ঠিক আছে, এটুকু আমরা বুঝলাম। এরপরে যারা ব্যক্তি স্বার্থ বা নিঃস্বার্থ সিদ্ধির জন্য, যারা জাস্ট স্বার্থপরতা হয়ে,
ওকে, স্বার্থপর মানে দলীয়ভাবে অন্ধ হয়ে, কোনো একটা দলের জন্য অন্ধ হয়ে বা নিজের জন্য নিজের স্বার্থে অন্ধ হয়ে যারা লেখে তাদের লেখাও কি হয় না, ভালো হয়ে ওঠে না। তাদেরকে তিনি নিজ ব্যবসায়ী হিসেবে বলছেন। তো যদি জিজ্ঞেস করে, যদি এরকম জিজ্ঞেস করে যে নিজ ব্যবসায়ী, আমাদের বঙ্কিমচন্দ্রের মতে নিজ ব্যবসায়ী কারা, যারা হচ্ছে ব্যক্তি স্বার্থ বা নিজ স্বার্থ সিদ্ধির জন্য লেখে। ওকে, স্বার্থপর যারা হচ্ছে স্বার্থপর লেখক, ওদেরকে তিনি নিজ ব্যবসায়ী বলেছেন। ঠিক আছে, এরপরে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই দেখো, অসত্য, অধর্ম, পরপীড়াদায়ক, 3টা পয়েন্ট একটু খেয়াল রাখতে হবে। অসত্য মানে যেটা সত্য না, দেখে বোঝা যাচ্ছে যে কথাটা যে তুমি যেটা লিখতেছো এটা আসলে কি না, সত্য না, ওইটা হচ্ছে একটা প্রোপাগান্ডা। ওকে, এটা হচ্ছে একটা প্রোপাগান্ডা। অধর্ম যেটা হচ্ছে ধর্মবিরোধী। ওকে, ধর্মের বিরোধী লেখা। তো সত্যের বিরোধী লেখা, ধর্মের বিরোধী লেখা লিখতে বারণ করছেন। পরপীড়াদায়ক, এটা একটু গুরুত্বপূর্ণ। পরপীড়াদায়ক মানে, পীড়া মানে কি, পীড়া মানে হচ্ছে ব্যথা। ওকে, তো আরেকজনকে ব্যথা দেয়, আরেকজনকে কষ্ট দেয়, আরেকজনকে গালি দেয়, আরেকজনের মনে কষ্ট দেয়, এমন কিছুই লিখতে বারণ করছেন। পয়েন্টগুলো একটু মাথায় রাখিও, কম্প্যাক্ট আকারে দিছি, একটু মাথায় রাখিও। ওকে, আচ্ছা, লিখেই তা হঠাৎ এই তো এটা আরেকটা জিনিস, লিখে তার সাথে সাথে ছাপাইটা মানা করতেছে। তুমি এখন একটা কবিতা লিখছো, মাথায় একটা সুন্দর লাইন আসছে, এইটা মার ফেসবুকে পোস্ট, না এখন না, একটু কিছুদিন সবর করো, 1 বছর এই কিছুদিন রেখে দিয়ে এটা পুনরায় সংশোধন করলে কি হবে, এটার উৎকর্ষতা না, আসলে উৎকর্ষতা, এটা উৎকর্ষতা বৃদ্ধি পায়। ওকে, এটা কি হয়, এটা হচ্ছে আর একটু সাহিত্যমান উন্নত হয়। তুমি দেখো, তুমি আজকে যেটা লিখছো, তুমি ধরো এরপরে 6 মাস পরে এই লেখাটা আবার বের করলো, তোমার এই 6 মাসের ভিতরে তোমার ভিতরে উন্নতি হয়েছে না? তুমি ধরো বইপত্র পড়ছো, তুমি ধরো নতুন নতুন শব্দ শিখছো, তুমি অনেক নতুন নতুন মানুষের সাথে কথা বলছো, তো তোমার চিন্তাধারা ডেভেলপ হয়েছে না, তোমার জ্ঞান ডেভেলপ হয়েছে না? তো এতে করে কি হলো, এতে করে তোমার লেখাটাও কি হবে, ডেভেলপড হবে। তো তখন গিয়ে তোমার লেখাটা আরও সুন্দর হবে। তো তুমি এখন যেটা ছাপাই ফেলছো, সেটা যদি তুমি তখন গিয়ে সংশোধন করতা, তাইলে এটা আরও বেশি সুন্দর হতো। তো সাহিত্যের মধ্যে বিদ্যা বা বুদ্ধির প্রকাশ আচ্ছা, এখানে বলতেছেন হচ্ছে আমাদের অনেকের থাকে না, সিকিউ এর উত্তর তোমরা করতে পারবা, এখানে আমি ওই রকম ব্যাখ্যাও দিছি তোমাদের জন্য। ওকে, শিটটা তোমরা পাবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ব্যাখ্যাটাও তোমাদের জন্য দিছি, যেন তোমরা এমসিকিউ সিকিউ 2 দিক থেকে কোপাইতে পারো। ঠিক আছে, আসো। তো কোথায় জানিয়েছিলাম, হ্যাঁ, তা হঠাৎ, আচ্ছা এটা তো বললাম। ও হ্যাঁ, দেখো আমাদের আশপাশে আমরা এরকম অনেক লেখক দেখি না, যারা কবিতা লেখার সময় বা ধরো ফেসবুকে বা সামথিং কোথাও কিছু একটা লিখতেছে, তো অনেক বেশি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে। আমাদের বঙ্কিমের লেখা পড়লেও আমরা দেখি আসলে, বাট এটা এমন না যে উনি ইচ্ছা করে কঠিন শব্দ ব্যবহার করছেন, ওনার জ্ঞান ছিল এরকম গভীর, এই জন্য হচ্ছে ওটা ওনার লেখায় প্রকাশ পাইছে। তো এখানে তিনি এটাই বলতেছেন যে জোর করে ডিকশনারি ঘেটে ঘেটে কঠিন কঠিন শব্দ ব্যবহার, লাইক আমি তোমার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ওকে, তোমাকে অশেষ কৃতজ্ঞতা ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো এটা যদি আমি আমার জ্ঞান মারাইতে গিয়ে তোমাকে যদি আমি বলি তোমায় অমিত কৃতজ্ঞতা ক্লাসে যুক্ত হবার জন্য, তো অমিত যে বললাম, হয়তো বা অনেকের জানো না অমিত অর্থ কি। অমিত অর্থ মানে হচ্ছে অনেক। তো আমার কি অমিত শব্দটা বলার কোনো দরকার ছিল? অনেক বললে সবাই বুঝতা, অশেষ বললে সবাই বুঝতা, অমিত বলার তো দরকার ছিল না ইচ্ছা করে। হ্যাঁ, যদি চলে আসে এটা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু ইচ্ছা করে জাস্ট তোমার যে একটা একদম একটা কিছু, তো এই যে বিদ্যা বা বুদ্ধি প্রকাশের চেষ্টা করা, এটাতে তিনি নিষেধ করতেছেন। অন্যান্য ভাষার কোটেশন সাহিত্যে যত কম দেওয়া যায় ততই ভালো। আমরা এই যে এটা আরেকটা জিনিস, যে রাশিয়ান অমুক বলছেন, অমুক দার্শনিক বলছেন, এরপরে ফ্রেঞ্চ ভাষায় একটা কথা আছে এই 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 ওকে, এরকম বলে যারা হচ্ছে জ্ঞানের প্রকাশ ঘটাইতে চায়, ওইটাকেও তিনি বারণ করতেছেন। ওকে, এখানে মোট কথাটা কি, জিনিসটাকে সরল রাখতে বলছেন, তোমার লেখাটাকে যতটা সম্ভব সরল রাখো। তোমার লেখাটার অডিয়েন্স হচ্ছে পাঠক। ওকে, তো পাঠকের চিন্তা অনুযায়ী পাঠক যেন বুঝতে পারে ওইভাবে লেখাটা জরুরি। ওকে, কারণ তোমার লেখাটা তুমি লিখতেছো কেন, অডিয়েন্সের জন্য। তো অডিয়েন্সের জন্য তুমি লিখতেছো, আবার অডিয়েন্স না বুঝে মতো করে লিখতেছো, তাইলে তো তোমার অডিয়েন্স লেখাটা পড়বে না, বুঝবে না, মানে বুঝবে না, যখন সে পড়বে না, তো এটা লিখতে মানা করতেছে। অন্যান্য ভাষার কোটেশন কম, মানে একদম গুরুত্বপূর্ণ না হইলে দিতে মানা করতেছে। এরপর জোর করে অলংকার প্রয়োগ উচিত। অলংকার মানে কি, লেখার অলংকার মানে হচ্ছে অলংকার মানে
এক লেখরীতি, যেটা দ্বারা লেখা কী হয়, লেখা হচ্ছে সুন্দর করা যায়। ওকে, যেমন ধরো কী জানি কেমন বলি, এই যে যেমন ধরো আমি যদি বলি নিজ স্বার্থ সিদ্ধি। ওকে, তো এখানে নিজ শব্দটা না দিয়ে আমি যদি লিখতাম স্বস্বার্থ সিদ্ধি। ওকে, অথবা আমি বলতাম যে স্বীয় স্বার্থ সিদ্ধির জন্য সাহিত্য রচনা করা। তো এই যে স্বীয় স্বার্থ সিদ্ধি, তিনটা শব্দ শুরুতে স আছে, শুনতে একটু মধুর লাগে কিনা জানি না, বাট একটু সুন্দর লাগে। ওকে, তো এই যে সুন্দর করলা নিজ ব্যবহার না করে যে স্বীয় ব্যবহার করলা বা স্ব ব্যবহার করলা, এতে একটা যে সুন্দর হইল, লেখাটা আরেকটু সুন্দর হইল, এটাকে আমরা বলি, এই যে সুন্দর বানানো, এই সুন্দর বানানোর জ্ঞানটাকে আমরা বলি অলংকার তত্ত্ব। লেখা সুন্দর বানানোর জ্ঞানটাকে আমরা বলি কি, অলংকার তত্ত্ব। তো অলংকার ব্যবহার মানে জোর করে এরকম অলংকার বানানোর চেষ্টা করা, সুন্দর বানানোর চেষ্টা করাটা অনুচিত বলতেছে। কেন? কারণ এটা সৌন্দর্যের বদলে আরও কদর্য হয়ে উঠবে। কেন হয়ে উঠবে? কারণ ওই যে এটার মতোই, কোথায় হ্যাঁ, এটার মতোই তোমার মধ্যে যদি জ্ঞান থাকে, তোমার লেখা এটা এমনি প্রকাশ পাবে। তেমনইভাবে তোমার মধ্যে যদি, তোমার কথা যদি সুন্দর হয়, তোমার চিন্তা যদি সুন্দর হয়, তোমার লেখার মধ্যে যদি অলংকার থাকে, ওইটা এমনি তোমার লেখার মধ্যে ফুটে উঠবে। ওকে, তোমার জোর করে লেখাটা সুন্দর বানানোর কোনো চেষ্টা করার কোনো দরকার নেই, জোর করে করার দরকার নেই। এটা বলতেছে তুমি যেটা ওইটাই করো, ওইটাই প্রকাশ করো। সাহিত্যের ভাষা হওয়া উচিত সহজ সরল, এই যে একটু আগে যেটা বললাম, আর যেটা প্রমাণ দেওয়া যাবে না। ওকে, তুমি জানো, তোমার মনে হচ্ছে যে এটাই হবে। ওকে, কিন্তু এরপরেও তুমি যেটা জানো না ভালোভাবে, তোমার কাছে প্রমাণ নাই, ওইটা লিখতে মানা করতেছে। ওকে, বুঝছি? ওকে, বুঝছি। ওকে, আচ্ছা, হ্যাঁ, মাধব মণ্ডল, আচ্ছা, লেখার গুণগত মান বৃদ্ধি করে অলংকার, ভালো। এটা হ্যাঁ, লেখার গুণগত মান হচ্ছে অলংকার বৃদ্ধি করে। অলংকার শব্দটার মানে কি? অলংকার আমরা কেন পরিধান করি? যেন আমরা আরেকটু সুন্দর হই, তাই না? লেখাতেও আমরা অলংকার কেন ব্যবহার করি? লেখাটা আরেকটু সুন্দর করার জন্য। অলংকার মানে কি আশা করি বুঝছি। তো এরপরে আমরা অপরিচিততে চলে যাই। আমাদের এটাতে কতক্ষণ গেল? 32। ওকে, আমরা ভালোই পেসে আছি ইনশাল্লাহ। অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের বহুল পঠিত এবং পরিচিত, পড়াশোনা করা ভালো লাগার একটা গল্প, তাই না? আচ্ছা, আমাকে কমেন্ট বক্সে জানাও তো, গতকালকে যে আমরা পড়ছিলাম, গতকালকে আমরা যে সাহিত্যের ফর্ম, সাহিত্য কয় ধরনের হয়, সাহিত্যকর্ম বলতে আমরা যেগুলো বুঝছিলাম, তো তোমাদের কমেন্ট বক্সে জানাও তো, এখানে কমেন্ট বক্সে জানাও যে এই যে অপরিচিতা, এটা কোন ধরনের সাহিত্য, দেখি জানাও আমাকে। ওকে, এটা আমাকে একটু জানাও। আচ্ছা, কই ওকে, কমেন্ট বক্সে জানাও একটু তাড়াতাড়ি। অপরিচিতা এটা কোন ধরনের সাহিত্য, এটা কোন ধরনের সাহিত্যকর্ম দেখি জানাও। গতকালকে যে আমরা কয়েক ধরনের সাহিত্যকর্ম পড়ছিলাম, দেখি বলো এটা কোন ধরনের সাহিত্যকর্ম, কোন শ্রেণীতে পড়বে এটা। তাড়াতাড়ি, এখনো একটা কমেন্টও আসতেছে না। গুড, জোবায়ের, এই তো ছোট গল্প। ইয়াপ, এটা হচ্ছে একটা ছোট গল্প। কেন? কজ অফকোর্স এটা তো একটা উপন্যাস না। ওকে, দ্যাটস ওয়াই। এটাতে জাস্ট একটা গল্প। কিসের গল্প? ওই যে আমাদের আমাদের অনুপমের লাইফের একটা ছোট্ট একটা গল্প। কিসের গল্প? ওই যে বিয়ে না হওয়ার গল্প। আমরা শুরুতে পিডিএফটা দিব এখানে। আমি তোমার কমেন্ট বক্সে কেমনে আমি পিডিএফ দিব? পিডিএফ তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, ক্লাস শেষ করার পরে দিব, তাই না? আসো, তো কিছু চরিত্র এখানে আমরা দেখতে পাই। অনুপম, মামা, কল্যাণী, বিনুদাদা, মা, হরিশ, ব্লা ব্লা ব্লা। ওকে, এখানে গুরুত্বপূর্ণ চরিত্র কোনগুলো এগুলো যদি একটু বলি। অনুপম অফকোর্স কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অনুপম, এরপর মামা,
কল্যাণী, বিনু দাদা অতটাও না, মা অবশ্যই, এরপর শম্ভুনাথ, আর আছে না, বাকিগুলা অগুরুত্বপূর্ণ চরিত্র। ওকে, বিনু দাদা আর হরিশ হরিশ বলা যায় কিছুটা, বাট অতটাও না। ওকে, জাস্ট একটা জায়গায় এসেছিল, অতটাও না। ওকে, এই চরিত্রগুলো শম্ভুনাথ, মা, কল্যাণী, মামা, অনুপম, এগুলোকেই এইটা মানে মূলত এই চরিত্রগুলোকে কেন্দ্র করেই হচ্ছে এই গল্পটা হয়েছে, বিল্ড হয়েছে। ওকে 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 আচ্ছা, তো এখানে আমরা দেখি কি, আমরা দেখি যে অনুপম হচ্ছে যদিও একটা কেন্দ্রীয় চরিত্র। ব্লব ব্লব বাটা কি, এটা কোথায়, এখানে কই, এখানে কিছু দেখছি নাকি আমি, এখানে কিছু দেখছো? আর আমার আচ্ছা আসো, তো এই যে এখানে আমাদের অনুপম চরিত্রটা একটা কেন্দ্রীয় চরিত্র, কিন্তু ওটা হচ্ছে আমাদের নায়ক না, নায়ক বলা যায় না। কেন? কারণ হচ্ছে আমরা তার মধ্যে চারিত্রিক ত্রুটি দেখতে পাই। চারিত্রিক ত্রুটি বলতে সে আচ্ছা, আমরা তো অনেক সময় অনেককে মজা করে বলি ফ্রি ক্লাস করছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা, ওইখানে পাবা। ঠিক আছে, তো আমি কইছিলাম ও হ্যাঁ, তো অনুপম চরিত্রটাতে আমরা দেখতে পাই সে হচ্ছে একটা মামি ড্যাডির পোলা। ওকে, মামি ড্যাডির পোলা কেন বলতেছি, মামি ড্যাডি শব্দটা তো তোমরা পরিচিত আছো আশা করি। তো সে হচ্ছে খুবই একটা মধ্যে বড় হয়েছে আর কি। সে সব একদম ছোটোবেলা থেকে কোলে কোলে বড় হয়েছে, একদম কিছু শিখে নেই, একদম ইম্যাচিওর একটা ছেলে, একদম ইম্যাচিওর একটা ছেলে হচ্ছে অনুপম। তো ওর পড়াশোনা শেষ হয়েছে, তো ওর বন্ধু ওর পড়াশোনা শেষ হয়েছে, এখন ওকে বিয়ে দিতে হবে। তো বিয়ের জন্য পাত্রী দেখতেছিল, এরকমের মধ্যে দেখছে হচ্ছে কল্যাণীকে। ওকে, এখন কল্যাণীকে কেন দেখলো, এখানে একটা ব্যাপার আছে। ওর অনুপমের যে ফ্যামিলি, অনুপমের ফ্যামিলিতে ওর বাবা মারা যাওয়ার পরে, ওর বাবা উকিল ছিল, অনেক টাকা পয়সা কামাইছে, কিন্তু টাকা পয়সা কামাই যে ধন সম্পত্তি বানাইছে এগুলো ভোগ করার টাইম পায় না, এর আগেই গেছে গা। তো মা ছিল আর মামা ছিল। ওকে, তো মামা হচ্ছে ওর সংসারটার অভিভাবক ছিল আর কি। ওকে, আচ্ছা, তো অনুপমের মামা সংসারটা পরিচালনা করতো, মা ছিল আর মামা ছিল। তো এখন মামা যদিও বয়সে জাস্ট কিছুটা বড় অনুপমের, কিন্তু অনুপমের পরেও ওনাকে কি করতো, অনেক সম্মান করতো আর কি, অনেক সম্মান করতো, কারণ সম্মান না করে কোনো উপায় ছিল না। তো মামা হচ্ছে অভিভাবক ছিল, মা আর এই মামা আর মায়ের মধ্যেই হচ্ছে ওর সংসারটা ছিল আর কি, ওর যত জগৎ এই মা আর মামার মধ্যেই ছিল। তো মামা অনুপমের বিয়ে যেখানে সেখানে দিতে চায় না, অনুপমের বিয়ে সে দিয়ে দিবে এমন জায়গায় যেখানে মানে পক্ষ, অনুপমের শ্বশুর পক্ষ কি করে আসবে, মাথা হেড করে আসবে। হেড করা মানে কি, নিচু করা। ওকে, মাথা নিচু করে থাকবে। ওকে, ওদের ফ্যামিলির কাছে মাথা নিচু করে থাকবে এরকম। অনেক টাকা পয়সা হবে না, অনেক ধনী হইলে সমস্যা কি, অনেক ধনী হইলে হচ্ছে এত বেশি পাত্তা দিবে না, এত বেশি হেড করে থাকবে না। ওকে, তো এমন ফ্যামিলি হইতে হবে যে টাকা পয়সা আছে, আবার মাথা হেড করে থাকতে হবে। ঠিক আছে, তো ওর মনে করছে কি এরকম কল্যাণী হচ্ছে এরকম পারফেক্ট একটা কেন? কজ ওই যে আমাদের মধ্যে বাঙালির মধ্যে একটা কমন ট্রেট, সেটা হচ্ছে ওই যারা হচ্ছে যারা নরমকে দুর্বল ভাবা। তো কল্যাণীর বাবা শম্ভুনাথ হচ্ছে একটু ভদ্র মানুষ। ওকে, কল্যাণীও ভদ্র একটা মেয়ে, আর কল্যাণীর বাবা শম্ভুনাথও ভদ্র একটা মানুষ। তো এই যে তার ভদ্রতাটাকে দুর্বলতা মনে করছে কে, আমাদের অনুপমের মামা। তো এই জন্য ওকে অ্যাকসেপ্ট করছে। এখন বিয়ে ঠিক হইলো, সব কিছু ঠিকঠাক হইলো। ওকে, এখন এতে কি কি করলো, বিয়ের দিন এসে অনেক ধুমধাম করে বিয়েটিও হচ্ছিল। এখন আমাদের মামা তো একটা আস্ত ছোট লোক, সে কী করতেছে, বিয়ে হওয়ার আগে সে হচ্ছে ছ্যাকরাকে ডেকে, এই যে স্যাকরা মানে কি মনে রাখো, স্যাকরা মানে হচ্ছে যে স্বর্ণের কাজ টাজ করে বা স্বর্ণ পরীক্ষা করে আর কি। ওকে, তো স্যাকরাকে ডাকছে কেন, গয়না বানানোর জন্য না, গয়না তো অলরেডি বানানো ছিল, শম্ভুনাথ হচ্ছে অনুপমের ফ্যামিলিকে দিচ্ছে, তো এই গয়না বানানো ছিল। এখন এই গয়না ঠিকঠাক আছে কিনা, গয়নাটা আদৌ রিয়েল কিনা, ওকে, এটা চেক করার জন্য বিয়ের দিন, ওকে, বিয়ে হওয়ার আগে সে শেখরাকে এনে চেক করাইলো। তো
তো শেখরা বললো এটা তো একদম রিয়েল, একদম খাঁটি। ওকে, তো মামা এরপরে বললো আচ্ছা ঠিক আছে, তাইলে বিয়ে কন্টিনিউ হোক, বিয়ে হোক। আমাদের শম্ভুনাথ তখন নড়ে গেছে। শম্ভুনাথের গায়ে লাগছে না জিনিসটা। শম্ভুনাথ তো ওই যে ভদ্র মানুষ, কিন্তু আত্মসম্মান সম্পন্ন মানুষ, আত্মসম্মান হারিয়ে ফেলা মানুষ না। ওকে, তো শম্ভুনাথ তখনই কী করলো, বিয়েটা এখানে ক্যান্সেল করাইলো। ওকে, তো এরপরে বিয়েটা আর হইল না। অনুপম হচ্ছে কল্যাণীকে অনেক চাইছিল মন থেকে, কিন্তু পরে গিয়ে আর পাইলো না। পরে গিয়ে কল্যাণীও কী করলো, কল্যাণীও হচ্ছে আর বিয়ে শাদী করে নাই। কেন বিয়ে শাদী করে নাই? কারণ হচ্ছে তখন ওর বয়স অলরেডি 15 হয়ে গেছিলো বিয়ের সময়। তো তখনকার সময় মানে এখনও না, 15 বছর বয়সী এক মেয়ে হলে একটা বাচ্চা। ওকে, একটা বাচ্চা। আমিও অনেক ডিটেলস তোমাদের বলতে পারতেছি না, কজ এটা ওয়ান শট। ওকে, আমি এটার জন্য সরি। অনেক ডিটেইল আমি বলতে পারতেছি না, কজ টাইম কম। আমার আরও 4টা কভার করতে হবে এটা সহ, এটা ছাড়া। তো এই জন্যই আমি ডিটেলসগুলো এখানে তোমাদের কাছে ব্যাখ্যা করছি। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করতেছি তোমাদের জিনিসগুলো মানে জাস্ট মাথায় থাকার জন্য, সাধারণটা মাথায় থাকার জন্য যেটুকু দরকার। তো কইছিলাম, ও হ্যাঁ, তো অনেক দিন পরে কি হইলো, অনেক দিন পরে অনুপম আর ওর মা কাজে যাচ্ছিল। ওকে, এখন ট্রেনে ওদের দেখা হইলো কার সাথে? এই কল্যাণীর সাথে। ওকে, কল্যাণী ওর কিছু ছোট ছোট বোন নিয়ে, ছোট ছোট ঝামেলার পর ঝামেলা, লম্বা লোডশেডিং, কি আর করা, বাধ্য আমরা। লম্বা একটা লোডশেডিংয়ের পরে আবার ক্লাসে ব্যাক করলাম। বাচ্চা কাচ্চারা তোমরা কারা আসো কারা নাই তো জানি না, কি করা যায়। তো যাই হোক, কী অবস্থা তোদের? আবার জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, আমরা দেখি। ওকে, কে ভিডিওটা অ্যাগেইন সম্ভবত লাস্টবারের মতোই বলবো, আজকের ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আমি এক্সট্রিমলি সরি তোমাদের কাছে, কিন্তু আসলে বাধ্য আর কি, পরিস্থিতির কাছে বাধ্য। এই এই ইলেকট্রিসিটির সমস্যাটা খুব বেশি প্যারা দিচ্ছে। তো যাই হোক, তোমাদের অত বেশি সময় নিব না। আমরা লাস্ট পড়তেছিলাম হচ্ছে কোনটা পড়তেছিলাম লাস্ট? হচ্ছে আমরা অপরিচিতা পড়তেছিলাম, তাই না? অপরিচিতাটা পড়তেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা ছোট গল্পটা। তো ওখানের তোমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ দিয়ে রাখছি আমি, কিছু গুরুত্বপূর্ণ লাইন, ওগুলোর ব্যাখ্যা। এরপর হচ্ছে এটার ছিল কই, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হচ্ছে দাগিয়ে রাখছি। অ্যান্ড তোমাদের জন্য অবশ্যই প্রবন্ধের কিছু চৌম্বক তথ্য দিছি, এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একদম যে গল্পটাতে তোমাদের বইয়ে আছে, কিন্তু সেই গল্পটার কোন কোন ক্ষেত্রগুলো, কোন কোন পার্সপেক্টিভগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তর করার জন্য, সেগুলো হচ্ছে তোমরা এই জায়গায় পেয়ে যাচ্ছ। আমরা এরপরে যাচ্ছি, এই যে এখানে পেয়ে যাচ্ছ। ওকে, তো এরপরে আমরা যাব সাহিত্যে খেলা। সাহিত্যে খেলা, এটার মূল ইয়েটা কি, মূল কনসেপ্টটা কি? এটাতে তোমাদের প্রচুর প্যারা হয়, প্রচুর ঝামেলা হয় তোমাদের। তো সাহিত্যে খেলা, এটার মূল কনসেপ্টটা কি এটা আগে বুঝো। তো নর্মালি
ওকে, আচ্ছা ঠিক আছে, আসো তো সাহিত্যে খেলা, এটার মূল কনসেপ্টটা কি? সাহিত্যে খেলা, ওকে। এখানে এই প্রবন্ধটাতে আমরা দেখছি প্রমথ চৌধুরী কি বলতেছে, একদম মূল কথা যেটা, খেলা। খেলা আমরা কিভাবে করি? আমরা পড়াশোনা করি এবং আমরা খেলা করি। এই যে এখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, ফিফা ওয়ার্ল্ড কাপের যে উন্মাদনা, এটা কি কেউ আমাদের উপর জোর করে চাপিয়ে দিছে? কখনো তো কেউ আমাদেরকে জোর করে চাপিয়ে দেয় নাই, তাই না? বাট মানে এমন ফিফা ওয়ার্ল্ড কাপ যখন আসে, তখন তো সরকার কর্তৃক বা কোনো একটা ধর্ম বা কোনো একটা গোষ্ঠী কর্তৃক আমাদেরকে তো জোর করা হয় না যে তোমরা এটা করো, তোমরা এটা দেখো, তোমরা এটা নিয়ে উন্মাদনায় মাতো, তাই না? এরকম তো কিছু তো আমাদেরকে বলা হয় না। কিন্তু এরপরেও আমরা ফুটবলের জন্য, আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এগুলোর জন্য, পর্তুগাল এগুলোর জন্য হচ্ছে আমরা পাগলামি করি। কেন করি? কজ এটা একটা খেলা, ওকে, এটা খেলা। অ্যান্ড খেলার প্রতি স্বাভাবিকভাবেই আমাদের একটা মানসিক সম্পর্ক, ওকে। কেন? কারণ হচ্ছে খেলা আমরা কখনো কি করি না কোনো একটা লাভের জন্য, আমরা ওইটাতে আনন্দ ছাড়া আর কিছু পাই না, ওকে। এই জন্যই আমরা যেহেতু আনন্দ ছাড়া ওর অন্য কোনো স্বার্থ খেলাতে খুঁজি না, এই জন্যই আমাদের খেলা ভাল লাগে, ওকে। এই জন্যই দেখবা এখানে তিনি উদাহরণ টানছেন, এই প্রবন্ধটাতে তিনি উদাহরণ টানছেন কি, যে করলে ধরো একটা সেমিনার, ওকে, একটা সেমিনার আয়োজন করছো আর একটা খেলা আয়োজন করছো, বেশিরভাগ মানুষ কোন দিকে যাবে? সেমিনারে নাকি খেলায়? খেলা দেখতে যাবে, ওকে। কেন? কজ খেলা, যদিও সেমিনার বেশি গুরুত্বপূর্ণ, বেশি জরুরি, বাট সেমিনার কী করে? সেমিনার হচ্ছে শিখায়। অ্যান্ড আমাদের বেশিরভাগেরই মানে শিক্ষার চেয়ে মানে আমাদের বেশিরভাগের মন টানে কোথায়? শিক্ষায়? অফকোর্স না, আমাদের বেশিরভাগের মন টানে আনন্দের দিকে, ওকে। শিক্ষায় যদি আনন্দ না থাকে, তাইলে সেখানে সেমিনারে আমরা কেন যাই না? কারণ সেমিনারে শিখাই ঠিক আছে, বাট সেই শিক্ষার সাথে আনন্দ নাই, ওকে। তো এখানে মোট কথা হচ্ছে যে আমরা যে শিক্ষা অর্জন করব, শিক্ষায় আমাদের কি থাকতে হবে? আনন্দ দিতে হবে, আমাদের ওখানে আনন্দ থাকতে হবে। সাহিত্য চর্চা, এটার মূল কথাটা কি? সাহিত্য চর্চা যদি করো, তোমার সাহিত্য চর্চা করার ক্ষেত্রে সাহিত্য চর্চা তুমি জাস্ট কী জন্য করবা? আনন্দের জন্য করবা, ওকে। শুধুমাত্র আনন্দ ছাড়া, ওকে, আনন্দ ছাড়া, নিজে আনন্দ পাওয়া এবং অন্যদেরকে আনন্দ দেয়া, এগুলো ছাড়া তোমার অন্য কোনো হওয়া উচিত না, তোমার অন্য কোনো মানে অন্য কোনো একটা লক্ষ্য হওয়া উচিত না বলে আমাদের প্রমথ চৌধুরী এখানে বলতেছেন। তো সাহিত্যে খেলা, সাহিত্যকে খেলা হিসেবে নেয়া, সাহিত্যকে কী হিসেবে নেয়া? খেলা হিসেবে, ঠিক আছে। সাহিত্যকে জাস্ট একটা চর্চার, আনন্দ পাওয়ার এবং আনন্দ বিলিয়ে দেওয়ার একটা মাধ্যম হিসেবে নেওয়ার জন্য আমাদের প্রমথ চৌধুরী এখানে বলতেছেন। বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছি কি না বলো? আগে মূল কনসেপ্টটা বুঝতে পারছি কি না বলো? মূল কনসেপ্টটা বুঝতে পারছি কি না বলো? বলো, মূল কনসেপ্টটা বুঝতে পারছি কি না? ওকে, আমরা মূল ইয়েটা কি, জাস্ট সাহিত্যকে আমরা কী হিসাবে নিব? সাহিত্য চর্চা আমরা করব খেলার মতো করে, ওকে। সাহিত্য চর্চার উদ্দেশ্য কী হবে? আনন্দ, ওকে। সাহিত্য চর্চার উদ্দেশ্য কী হবে? আনন্দ, নিজে আনন্দ পাওয়া, অন্যদের আনন্দ দেয়া। এটাই হচ্ছে এটার একদম বেসিক কনসেপ্ট। এটা মাথায় ঢুকছে কিনা বলো? কিরে, কেউ নাই? কমেন্ট বক্স একদম খালি। কিরে, কমেন্ট করছ না কেন তোরা? তো সাহিত্যে খেলা, প্রমথ চৌধুরী মূল কনসেপ্টটা তো বুঝতে আশা করি। এখানে অ্যাগেন কঠিন অংশগুলোর ব্যাখ্যা, কঠিন লাইনগুলোর ব্যাখ্যা, যেমন ধরো কয়েকটা লাইন যদি বলি, এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। কার খেলা? পুতুল খেলা। এখানে হচ্ছে একজন কথা বলছেন, ওই যে কী নাম জানো, একজন নাম বলছিল তো, একজন শিল্পীর নাম বলছে একদম শুরুতে, হ্যাঁ, অগাস্ট রোদি, ওকে। অগাস্ট রোদি, যেটাকে আমরা বাংলায় লিখতেছি কি, বাংলায় আমাদের লিখছেন কি, রোদা, ওকে। রোদা ইনি হচ্ছেন একজন স্কাল্পটর, যিনি হচ্ছেন কি করেন? স্কাল্পচার বানায়, ওকে, মূর্তি বানায়, ভাস্কর্য বানায়। তো ইনি হচ্ছেন কে? অগাস্ট রোদি বা অগাস্ট রোদা, ওকে। তো এই যে উনি একজন শিল্পী, ওকে। শিল্পী কি করে? বড় বড় শিল্পীরা কি করে? ধরো
রবীন্দ্রনাথের মতো বড় বড় শিল্পীরা বা অগাস্ট রোদের মতো বড় বড় শিল্পীরা, জয়নুল আবেদিনের মতো বড় বড় শিল্পীরা, ওনারা কী করতেন? ওনারা জাস্ট ওনাদের শিল্পটাকে, শিল্পচর্চাকে ওনারা খেলা হিসেবে নিছেন। ওকে, ওনারা এরকম মাথায় ছিল না যে শিল্পচর্চা করে আমি দেশে আমার দেশের একটা কিছু করে ফেলবো। ওকে, একটা কিছু হয়ে যাবে, আমার একটা কিছু হয়ে যাবে, আমি একটা কিছু পাই যাবো। ওকে, একটা কিছু করে ফেলবো, হ্যান করে ফেলবো, ত্যান করে ফেলবো, এরকম মাথায় কিছু ছিল না। মাথায় জাস্ট কী থাকে, শিল্পীদের মাথায় জাস্ট কী থাকে, জাস্ট থাকে হচ্ছে একটা কিছু এক্সপ্লোর করি। ওকে, আচ্ছা এটা এরকম করলে কীরকম হয়, এটা এরকম করলে কেমন হয়। ওকে, জাস্ট এটা, জাস্ট কিছু একটা কিছু একটা দেখার জন্য, কিছু একটা এক্সপ্লোর করে দেখার জন্য, টেস্ট করে দেখার জন্য, জাস্ট একটু আনন্দ থেকে কিছু একটা টেস্ট করে দেখার জন্য তাদের এই চিন্তা থাকে। তারা জাস্ট তাদের শিল্প নিয়ে তারা খেলা করে। অ্যান্ড এভাবেই কী হয়, এভাবেই বড় বড় ভালো ভালো শিল্পকর্মগুলো আমাদের কাছে আসে। ওকে, তো এটাই তিনি বলতেছেন যে কি এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। কার খেলা? ওই যে অগাস্ট রোদির মতো শিল্পীদের খেলা। ঠিক আছে, কজ এই পুতুল গড়ার মাধ্যমে তিনি কি করেন? আনন্দ পান। ওকে, জাস্ট আনন্দের জন্য তিনি হচ্ছে পুতুল নিয়ে খেলাধুলা করেন, মাটি নিয়ে খেলাধুলা করেন। ঠিক আছে, পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পীর খেলা খেলে থাকেন। সব শিল্পী কি করে? শিল্পী মাত্রই, যারা হচ্ছে আসলে শিল্পী, ওরা কি করে? জাস্ট ওরা মানুষের দিকে তাকায় না। মানুষ আল্লাহ আমি যে এটা লিখতেছি, আমি যে এটা বানাচ্ছি, মানুষ কি বলবে? ওকে, এসব কিছু সে চিন্তা করে না, ভাড় মেজায় মানুষের কথা। সে জাস্ট কী করে? সে জাস্ট নিজের জিনিসটা নিজে, আমার এটা, আচ্ছা এটা আমি তো, আমার কাছে তো এটা আছে, আচ্ছা আমি তো লিখি, আমি এটা লেখার চেষ্টা করি তো এভাবে। ওকে, আমি একটু এক্সপ্লোর করা, ওকে, এক্সপ্লোর করার চেষ্টা করে ওরা। এইভাবেই কী হয়, ওরা শিল্পীরা এই খেলা খেলে থাকে। ঠিক আছে, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। মানে যিনি হচ্ছেন আসলে একজন শিল্পী, ওকে, উনি যেটা ইচ্ছা ওইটাই করতে পারেন। ওকে, তিনি খুব ভালো জিনিসও বানাইতে পারেন, খুব খারাপ জিনিসও বানাইতে পারেন, বা খুব উৎকৃষ্ট জিনিসও বানাইতে পারেন, খুব নিকৃষ্ট জিনিসও বানাইতে পারেন। এটা ওনার ইচ্ছা। ওকে, ওনার খেলা এটা, উনি নিজে খেলা করেন এটা নিয়ে। এরপর মন উঁচুতে উঠতে চাই, নিচুতেও নামতে চাই। মানে আমাদের মানুষের যে মন, এটা কী চাই? এক্সপ্লোর করতে চাই, অনেক বেশি কী করতে চাই? এক্সপ্লোর করতে চাই। ঠিক আছে, ক্রমাগত সে আশপাশের জিনিসপত্র সে দেখতে চাই, আশপাশের জায়গা সে এক্সপ্লোর করতে চাই। ওকে, মন উঁচু। আচ্ছা, এই পৃথিবীতে একমাত্র ব্রাহ্মণ শূদ্রের নেই। কি নেই? খেলায় ব্রাহ্মণ শূদ্রের কোনো ফারাক নেই। ওকে, একমাত্র খেলাতেই কি নেই? ব্রাহ্মণ আর শূদ্রের কোনো ফারাক নেই। ওকে, খেলা করতে, মানে ধরো খেলা করতে চাওয়া, জাস্ট নিজের যে ইচ্ছা। ধরো হচ্ছে তুমি একজন রাইটার। ওকে, এখন তুমি রাইটার বলে তুমি রাইটার, তুমি হচ্ছে নিচু জাতের রাইটার, তাইলে তুমি এটা লিখতে পারবা, তুমি এটা কল্পনা করতে পারবা, এরকম কি নির্দিষ্ট করা আছে? নাই। তুমি মনের কল্পনায় যেটা ইচ্ছা ওইটা করতে পারতেছো। তুমি নিজে, আচ্ছা ঠিক আছে তুমি নিচু জাত, বাট কল্পনায় তুমি একজন উঁচু জাতের মানুষ হিসেবে নিজেকে ইমেজিন করতে পারো না? পারো, তাই না? তো এটাই বলতেছে যে এই পৃথিবীতে একমাত্র, মানে এই যে খেলার পৃথিবী, এইখানে এই খেলার ময়দানে কি নাই? ব্রাহ্মণ শূদ্রের কোনো ফারাক নাই। যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আছে, তার নাম খেলা নয়, জুয়া খেলা। ওকে, মানে খেলা আমরা কেন করি? আনন্দের জন্য করি, তাই না? তো খেলা করে আমরা আনন্দ পাচ্ছি না, কিন্তু এরপরে আমরা খেলাটা খেলতেছি বা খেলাটা আমরা দেখতেছি। এটাকে তিনি কী করতেছেন? খেলাটা থেকে আমরা আনন্দ ছাড়া অন্য কিছু পাওয়ার চেষ্টা করছি, অন্য কোনো স্বার্থ পাওয়ার চেষ্টা করছি। তো এই ধরনের খেলাকে তিনি বলছেন জুয়া খেলা। ওকে, তিনি গীতের মর্মও বোঝেন না, গীতার মর্মও বোঝেন না। যারা পাঠকের মনোরঞ্জনের উদ্দেশ্যে সাহিত্য রচনা করেন তাদের সমালোচনা করছেন এই লাইনটাতে। মানে দেখো, গীতের মর্মও বোঝেন না, গীতার মর্মও বোঝেন না, মানে না এসপার বুঝে না ওসপার বুঝে। তা আসলে তার মাথায় কোনো গিলুই নাই। সে হচ্ছে আসলে সে হচ্ছে এই যে গানের মর্ম কী, ওকে, গীতার মর্ম কী, গান কেন শুনবো, গান কেন লিখবো, গান কেন পড়বো। ওকে, মোট কথাটা কি? মোট কথা হচ্ছে সাহিত্য চর্চা আমরা কি করব? আনন্দের জন্য করব। আনন্দ ছাড়া অন্য কোনো স্বার্থ পাওয়ার জন্য, কোনো একটা স্বার্থ কি করার জন্য, লাভ করার জন্য আমরা সাহিত্য চর্চা করব না। এইটাই তিনি কি করছেন? আমাদের প্রমথ চৌধুরী জোর দিছেন। ওকে, তো আর যে কি করে না, যে হচ্ছে এই আনন্দ ছাড়া অন্য কিছু পাওয়ার চেষ্টা করে, সে না গীতের মর্ম বোঝে না গীতার মর্ম বোঝে। ওকে, কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। এটার মানে কি?
বিশ্ব আল্লাহ তাআলা মানে এটা তো ব্রহ্মদ শরীর তো মুসলিম না, ওনার জায়গা থেকে আর কি, যে স্রষ্টা এই সৃষ্টিটা বানাইছেন। ওকে, তেমনইভাবে আমরা যারা মানে আমাদের যারা লেখক, আমাদের যারা সাহিত্যিক, তারাও, আমাদের যারা শিল্পী, তারাও নিজের হৃদয়ের ভিতরে একটা জগৎ তৈরি করে না? এটা কাইন্ড অফ ওই সৃষ্টি করার মতো না? সে নিজের ভিতরে একটা সৃষ্টি করছে না? তো এই জন্য এই দুইটা সৃষ্টিকে মানে বিশ্ব সৃষ্টিকে কবি এই ভিতরের অন্তর্জগতের যে ইমাজিনেশনের সৃষ্টি, এই দুইটাকে তিনি অনুরূপ অনুরূপ বলতেছেন। সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র। ওকে, জীবাত্মার লীলা। এই যে বিশ্ব সৃষ্টি যেমন খোদার লীলা, খোদার খেলা, তেমনি সাহিত্য চর্চা হচ্ছে জীবাত্মার মানে আমাদের সাহিত্যিকদের খেলা বা মানুষের খেলা। মানুষ, ওকে, সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নাই। আচ্ছা, এখানে একটা ব্যাপার, সকলকে আনন্দ দেওয়া কিন্তু মনোরঞ্জন করা নয়, এটার মানে কি? একদম বেসিক জিনিসটা মাথায় রাখো। সকলকে আনন্দ দেওয়া মানে তুমি নিজেও আনন্দ পাচ্ছ, এবং ওইটা তোমার, যেহেতু তুমি নিজে আনন্দ পাচ্ছ, ওইটা স্বাভাবিকভাবে অন্যরাও আনন্দ পাবে ওইটা সে দেখে। কিন্তু তুমি যদি মানুষকে আনন্দ দেওয়ার জন্য করো, কিন্তু নিজের বেলায় খেয়াল নেই, নিজে আনন্দ পাচ্ছ কিনা ওদিকে খেয়াল নেই, এতে করে মানুষ আনন্দিত হইতে পারে, হয়তো বা হবে, বাট তুমি হবে না। ওকে, তো সাহিত্যের উদ্দেশ্য কি না মানুষকে মনোরঞ্জন, মানুষকে খুশি করা না, জাস্ট নিজের আনন্দ করা, নিজেকে আনন্দ দেওয়া। ওকে, নিজে আনন্দিত হওয়া। আর তুমি যদি নিজে আনন্দিত হও, তাইলে তোমার ওইটা তোমার সাহিত্য পড়ে মানুষও আনন্দিত হবে। ওকে, না ফার্স্ট থেকে স্টার্ট করি নাই, ফার্স্ট থেকে স্টার্ট করলে তো তোমরাই আবার ইয়ে করবা। সমাজের মনোরঞ্জন করতে গেলে যে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য কেন ধর্মচ্যুত হয়ে পড়ে? কারণ সাহিত্য জিনিসটা কি? ওকে, ওই যে আমরা অপরিচিত দেখছিলাম না, আমরা হচ্ছে একদম বাঙালান্য লেখক দিকের প্রতি আবেদন একটা কথা বলছিলাম, খেয়াল আছে? যে আমাদের এখানকার ইয়ে কেমন, আমাদের এখানকার ইয়ে কেমন, মানে মেন্টালিটিটা কেমন, এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় ইস্যু বদলায়, তাই না? তো তুমি যদি মানুষের মনোরঞ্জন করার জন্য সাহিত্য চর্চা করো, 1 ঘন্টা পর তোমার, বা 1 দিন পর, বা 10 দিন পর, বা 1 বছর পর তোমার লেখাটা আর কেউ খাবে না, তোমার লেখাটা আর কেউ পাত্তাও দিবে না। ওকে, সো এটাই বলতেছে আর কি, গুরুত্বহীন হয়ে যায়। এখানে তো অনেকগুলো গুরুত্বপূর্ণ, আর কোনটা আছে? এই জায়গাটা একটু খেয়াল করো। এটা অনেকে বুঝো না, তো এটা আমি একটু বলি। আনন্দের ধর্মই এই যে তা সংক্রামক। তোমরা তোমাদের সম্ভবত আমি এটা আগেও বলছি যে পৃথিবীতে জাত মহাকাব্য কয়টা? জাত মহাকাব্য একদম প্রাচীন মহাকাব্য কয়টা? প্রাচীন মহাকাব্য হচ্ছে 4টা। ওকে, কি কি? একটা হচ্ছে রামায়ণ, মহাভারত, এরপর ইলিয়াদ, ওডিসি। মহাভারত কার লেখা ওইটা আমি ভুলে গেছি এখন। ইলিয়াড আর ওডিসি লিখছেন হচ্ছেন হোমার, আর রামায়ণ লিখছেন বাল্মীকি। এখন বাল্মীকি নামক ইনি রামায়ণ লিখছেন, কেন লিখছেন? যিনি লিখছেন হচ্ছেন, তার অডিয়েন্স ছিল হচ্ছে সাধকরা। কেমন সাধক? যারা অলরেডি সাধনা করে ইয়ে হয়ে গেছেন, মানে যারা হচ্ছেন পূর্ণতা লাভ করছেন। ওকে, তো এরকম সাধকদের জন্য হচ্ছে তিনি তার রামায়ণ লিখছেন। এখন দেখো তো, রামায়ণ যদি তিনি কাউকে শেখানোর জন্য লিখতেন, সাধকদেরকে সাধনা শেখানোর জন্য লিখতেন, তাইলে কি তিনি কি লিখছেন এটা সাধকদেরকে সাধনা শেখানোর জন্য, বা কাউকে সাধনা শেখানোর জন্য, কিছু একটা শেখানোর জন্য কি তিনি রামায়ণ লিখছেন? না, তিনি জাস্ট একটা গল্প বলছেন। ওকে, তিনি জাস্ট কী করছেন, বাল্মীকি জাস্ট এখানে কী করছেন, একটা গল্প বলছেন। ওকে, এই জন্য দেখো, ওনার কিছু কাউকে শেখানোর প্রয়োজন নাই, ওনার অডিয়েন্স যারা, ওরা অলরেডি সাধনা করে পূর্ণতা পাই গেছে। ওকে, ওদেরকে শেখানোর দরকার নাই। তো রামায়ণ তিনি লিখছেন কেন? জাস্ট ফর আনন্দ। ওকে, এই জন্যই এখনও পর্যন্ত বাল্মীকি রামায়ণ টিকে আছে। কিন্তু তিনি আরেকটা রামায়ণের কথা বলছিলেন, এখানে প্রমথ চৌধুরী, সেটা হচ্ছে যোগ রামায়ণ, কি জানো এই যে যোগ বশিষ্ঠ,
এই যে বশিষ্ঠ, মূলত হচ্ছে বশিষ্ঠ, যোগ বশিষ্ঠ কেন বলা হয়? কারণ বশিষ্ঠ নামের যে ইনি বাল্মীকি একজন গেল, বশিষ্ঠ নামের এই মানুষটা উনিও একটা রামায়ণ লিখছেন, কিন্তু সেটা কি জন্য লিখছেন? যোগ ব্যায়াম শেখানোর জন্য, মানে হ্যাঁ, যোগ ব্যায়াম শেখানোর জন্য বা কিছু ধর্মীয় জিনিসপত্র শেখানোর জন্য লিখছেন। কিন্তু এই বশিষ্ঠ সাহেবের লেখা এই রামায়ণটা কি করে নাই আর পরবর্তী মানে বাল্মীকির রামায়ণের মতো অত বেশি প্রগাঢ়তা বা প্রসারতা লাভ করে নাই। ওকে, কেন লাভ করে নাই এটাই তিনি বলছেন, কজ এই রামায়ণটা বশিষ্ঠ যে রামায়ণটা লিখছে সেটা হচ্ছে শিখানোর জন্য লিখছে, কিন্তু আমাদের বাল্মীকি যে রামায়ণটা লিখছে এটা হচ্ছে তিনি আনন্দ দেওয়ার জন্য লিখছে। ওকে, দ্যাটস ওয়াই বাল্মীকির রামায়ণটা হচ্ছে বেশি প্রচলিত। বুঝছি? আচ্ছা, চেষ্টা করলাম তোমাদের এই যে সাহিত্যে খেলা প্রবন্ধটা একটু বুঝিয়ে দেওয়ার। বুঝছো কিনা আমি একটু কমেন্ট বক্সে জানাও, ক্লিয়ার কিনা। এবার আমরা গন্তব্য কাবুলে আসি। ওকে, তোমরা সৈয়দ মুজতবা আলীকে চেনো সম্ভবত, ক্লাস 8 থেকে বা 9 থেকে তোমরা পাচ্ছ তার গল্প। বিশিষ্ট মানে তার ভ্রমণ সাহিত্যের জন্য তিনি খুবই খ্যাত। তো এই গল্পটাতে আমরা অত বেশি পাই না। যেমন ধরো আমরা ক্লাস 10-এ পড়ছিলাম, ক্লাস 10-এ হচ্ছে আমরা তার একটা এরকম এটার একটা সিকোয়েল পড়ছিলাম না? ওই যে ইয়ের কথা বলছিল, মূর্তমান কল, আব্দুর রহমানের কথা পড়ছিলাম, মনে আছে? এটাই হচ্ছে ওটার এই সিকোয়েল। তো তিনি কাবুলে গেছেন। এখন এই গন্তব্য কাবুলিটাতে তিনি ইন্ডিয়ার হাওড়া স্টেশন থেকে একটা করছেন, মানে একটা কি বলে, তার একটা ভ্রমণ অভিজ্ঞতা। ওকে, আচ্ছা, তোমাদের টাইম সরি ক্লাস আছে আবার, সরি তোমাদের। আচ্ছা, তো ওইখানে ট্রেন ভ্রমণের সময় তার একটা হাস্যরসাত্মক অভিজ্ঞতা তিনি এখানে শেয়ার করছেন। ওকে, এখানে আমি তোমাদের কয়েকটা বিষয় যদি ক্লিয়ার করে দিই, গল্পটা সম্ভবত তোমরা পড়ছো। আমি এটা কিন্তু তোমাদেরকে করবো না, তোমাদেরকে আমি এটার মূলভাব বলবো না, কজ আমি চাই না, যারা পড়ছো ওরা তো অলরেডি জানো গল্পটা। আমি চাই না তোমরা হচ্ছে আমার মুখে গল্পটা শোনো, আমি চাই তোমরা নিজেরা একটু বসে পড়ো, ওকে, বা শুনো, কজ এটা আসলে টেস্টটা অনেক ভালো, অনেক মজার। ওকে, আমি চাই তোমরা এটা নিজে একটু এক্সপ্লোর করো, নিজে একটু পড়ো। ওকে, আমি এখানে তোমাদের একটা বিষয়ে কয়েকটা শব্দ যেগুলো হচ্ছে তোমরা বুঝতে পারো না এগুলো একটু বলি, ওয়ার্ডগুলো একটু ক্লিয়ার করে দিই। লাইক ইউরোপিয়ান থার্ড কই? ইউরোপিয়ান থার্ড আমি নিজে লিখে দিচ্ছি, ধরো এটা কি জিনিস? ইউরোপিয়ান থার্ড হচ্ছে ওকে, ইউরোপিয়ান থার্ড কি? ইউরোপিয়ান থার্ড হচ্ছে একটা ট্রেন। ওকে, ধন্যবাদ। তো ইউরোপিয়ান থার্ড হচ্ছে একটা ট্রেন। ওকে, কাদের জন্য ছিল এটা? ওই যে ব্রিটিশ আমলে যারা ইউরোপিয়ানদের জন্য ছিল, ব্রিটিশদের জন্য ছিল, ব্রিটিশার্সদের জন্য, আমাদের বাঙালিদের, এখানকার মানুষদের জন্য না। ওকে, তো এই ট্রেনটাকে আমরা বলতাম ইউরোপিয়ান থার্ড। ওকে, ইউরোপিয়ান থার্ড, ঠিক আছে? তো সেই ইউরোপিয়ান থার্ড যেহেতু ইউরোপীয়দের জন্য, ব্রিটিশার্সদের জন্য অনেক ফ্যান্সি ছিল, অনেক বিলাসবহুল ছিল, এখন এটাতে তারা উঠতে চাইছে। কারা? এই আমাদের লেখক সাহেব। ওকে, কেন? এখন তিনি ওখানে যুক্তি দিচ্ছিল কি, যে ইউরোপিয়ান তো কেউ নেই, চলো আমাদের ফাঁকা গাড়িটা কাজে লাগে, মানে ট্রেনটা তখন ফাঁকা ছিল, এই জন্য তার সাথে যে ছিল, তার সাথে যে মানে কাবুলের উদ্দেশ্যে যখন সে যাচ্ছিল, তো হাওড়া স্টেশনে, এই যে হাওড়া স্টেশন আর কাবুলে যাচ্ছে, কোথায় যাচ্ছিল? কাবুলে। আর কোথা থেকে? হাওড়া স্টেশনে। তো এখানে তার দেখা হয়েছিল হচ্ছে একজন হচ্ছে ফিরিঙ্গির সাথে। ওকে, বুঝছি। তো এই যে ফিরিঙ্গিকে হচ্ছে সে তখন কথাটা বলতেছিল, বাট এগেইন আমি কাহিনীটা তোমাকে বলবো না, আমি চাই তুমি এটা নিজে টেস্ট করো, ঠিক আছে? আচ্ছা, এখানে মোটামুটি তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য
ভালোই মানে ব্যাখ্যাগুলো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয়, আচ্ছা এরপরে আমি যে ক্লাসটা পাবো, এরপরে যে ক্লাসটা নিব আর কি, এটাতেও করতে পারি, অথবা হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো, কী করা যায়, হ্যাঁ আমি তোমাদের একটা দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপ দিব, সরি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা দিব, একটা হচ্ছে কী বলা যায় কি, আচ্ছা কী দেওয়া যায়, তোমাদের ক্লিয়ার করার জন্য কী দেওয়া যায়, কনফিউশনস ক্লিয়ার করার জন্য, আচ্ছা এই ভিডিওটা তো থাকবে, ওকে এই ভিডিওটা তো পেজে আছে, এই ভিডিওটাতে এসে তোমরা পরবর্তীতে পড়াশোনা করবা, তোমাদের যে কোনো কনফিউশনস তোমরা এই ভিডিওটার মানে আজকে আমি তো 2টা ক্লাস নিয়েছি তোমাদের, ধরো তোমাদের নাটক আর উপন্যাস নিয়ে কোনো ঝামেলা লাগছে, ওইটা ওই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখবা, ওকে আমি ওখানে গিয়ে রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে। আর তুমি যদি দেখো, তুমি যদি আজকের ভিডিওটাতে দেখো, তাহলে এখানে এসে কমেন্ট করবা, তোমার যেটা কনফিউশন এটা তুমি ওখানে লিখবা, প্রশ্নটা করবা, আমি এসে ওখানে করবো। আর না হয় আরেকটা কাজ করতে পারি হয়তো, সেটা হচ্ছে পেজে একটা বাংলার 2টা ক্লাস, গত 2টা ক্লাসের কোনো কনফিউশন আছে কি না এরকম একটা পোস্ট আমি দিতে পারি, মানে পেজ থেকে দিতে পারি, সেই পোস্টার কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রশ্নগুলো তুলে ধরবা, আমি নিজের আইডি থেকে হোক বা পেজ থেকে হোক তোমাদের প্রশ্নগুলো রিপ্লাই দিব, ওকে। আসো নেকলেস, আরেকটা সুন্দর একটা একটা গল্প, ওকে এটা লিখছেন কে, গিদা মোপাসা, গিদা মোপাসা, ওকে। যদিও গি নামটা এভাবে লেখাটা উচিত না, এভাবে লেখা উচিত, বলো তো কেন? কালকে বলছিলাম, বলো তো কেন? কালকে বলছি, দেখি বলো কেন? পুরো নাম কি? হেনরি রেনরি আলবার্ট গি দা মোপাসা, ওকে। জন্ম কখন? 1850 সালে, ওকে। একটু করো, মূলত তিনি একজন ফ্রেঞ্চ ছিলেন, ওয়েস্টার্ন লিটারেচারে ছোট গল্প, মানে যেটাকে আমরা ছোট গল্প বলি বা শর্ট স্টোরি বলি, ইংলিশে যেটাকে আমরা বলি শর্ট স্টোরি, ইংলিশ লিটারেচারে বা ওয়েস্টার্ন লিটারেচারে শর্ট স্টোরি করার জন্য, শর্ট স্টোরিকে তিনি হচ্ছেন একটা অনন্য মাত্রায় নিয়ে গেছেন আমাদের গিদা মোপাসা তার ছোট গল্পগুলোর মাধ্যমে। অনেক মানে তুমি যদি ওয়েস্টার্ন লিটারেচারে ছোট গল্প যারা হচ্ছে বেস্ট ছোট গল্পকার, ওদের যদি একটা লিস্ট করো, শুরুর দিকে থাকবে হচ্ছেন আমাদের গিদা মোপাসা। তিনি কোথাকার মানুষ? ফ্রান্সের কোথায়? নরমান্ডি, ওকে। তার জীবনী থেকে মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ চলে আসে, তো জীবনীটা একটু ভালোভাবে পড়িও, ওকে। আমি তোমাদের পয়েন্ট আকারে দিয়ে দিছি, তোমরা একটু জিনিসগুলো পড়িও, ওকে। আর এই যে কিছু জিনিস একটু দেখতেছো এরকম হালকা মিস্টেক, এগুলা হচ্ছে ওই যে বিজয় থেকে যারা হচ্ছে কম্পিউটারে কাজ টাজ করো তোমরা হয়তো জানো, ফরাসি শব্দ মানে বিদেশি শব্দ, দ্যাটস ওয়াই রসইকার ব্যবহার হবে, দীর্ঘহীনা, ঠিক আছে। তো আমরা আমাদের নিত্য নৈমিত্তিক লাইফে জিনিসগুলো খেয়াল রাখবো। তো তোমরা যাদের আইসিটি নিয়ে মানে এই আইটি সেক্টর নিয়ে কিছুটা আইডিয়া আছে, যারা হচ্ছে এই ফন্ট চেঞ্জের কাজ টাজ করো, তোমরা জানো যে বিজয় থেকে ইউনিকোডে যখন আমরা কনভার্ট করি বা ইউনিকোড থেকে বিজয় যখন কনভার্ট করি, এরকম কিছু জিনিসপত্র ভাঙাচোরা হয়ে যায়। তো এগুলো হচ্ছে একটু দেখতে পাবো এই শিটটাতে, ওকে। তো এটার জন্য আমি একটু সরি আর কি। এই যে যেমন এখানেও দোস্তিদার, পূর্ণেন্দু দোস্তিদার কিন্তু এগিয়ে হয়ে গেছে, পূর্ণেন্দু দোসরিদার হয়ে গেছে, ওকে। ধলঘাট পটিয়া, যদিও এখন ধলঘাট বলখালিতে ধরে, দেখছো দোস্তিদারটা দোসরিদার হয়ে গেছে। ওই যে ভাঙি ওই বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করার ক্ষেত্রে জিনিসটা প্যারা হয় আর কি। আচ্ছা, তো এই কাহিনীটাতে আমরা দেখি কি এখানে কিছু চরিত্র আছে, চরিত্রগুলো কই কিরা, চরিত্রগুলোকে আমি আলাদা লিস্ট করে দিই।
দিনে। এখানে কেন্দ্রীয় দুইটা চরিত্র আছে, একজন হচ্ছে মাতিলদা লুইসেল, ওকে, একজন হচ্ছে মাতিলদা লুইসেল, আর একজন হচ্ছে মশিয়ে লুইসেল। আচ্ছা, এখন এখানে কাহিনীটা কি? কাহিনীটা কি এখানে? আমরা এখন বললাম না, এখানে হচ্ছে একজন কেন্দ্রীয় কি, এই যে মাদাম লুইসেল নামে একটা মানুষ। হ্যাঁ, আমি চট্টগ্রামের মানুষ, আমার কথা কি প্রকাশ পায়? আচ্ছা, তো মাদাম লুইসেল সাহেবা, তিনি মাদাম মানে হচ্ছে ম্যাডাম, ওকে, মানে মাদাম লুইসেল মানে কি ম্যাডাম লুইসেল, এটা একটু মাথায় রেখো। তো মাদাম লুইসেল উনি হচ্ছেন একটু ইনসিকিউরিটিতে থাকেন, ওকে। ছোটোবেলা থেকে তিনি একটু ইনসিকিউরিটিতে বড় হয়েছেন। তার ইচ্ছা ছিল তিনি হচ্ছেন একদম পশ লাইফ কাটাবেন, কিন্তু তিনি দরিদ্র ফ্যামিলির মানুষ, ওকে, দরিদ্র ফ্যামিলির মেয়ে সে। তো সে চাইছে অনেক ধনী ফ্যামিলিতে বিয়ে হোক, বাট হয় নাই, ওকে। হয়েছে হচ্ছে একটা কেরানির সাথে। তো তার জামাই মশিয়ে লইসাল কাজ করতো কোথায়? মশিয়ে মানে মশাই আর কি, যেটাকে আমরা মশাই বলি, জনাব লইসাল সাহেব কাজ করেন কোথায়? কেরানি হিসেবে কাজ করেন শিক্ষা বোর্ডে, ওকে। তো এই যে কেরানির বউ, দুঃখ দুর্দশায় দারিদ্র্যে কাটতেছে জীবন, ওকে, একটু একটু বোঝা যায় তাই না? আচ্ছা, তো দারিদ্র্যে কাটতেছে জীবন। তো স্বামীর কাছে অনেক বাহানা করতো, বাট ওই যে পসিবল হইতো না স্বামী কর্তৃক, যেহেতু হচ্ছে পয়সা কম, দরিদ্র মানুষ। তো একদিন একদিন হয়েছে হচ্ছে শিক্ষা পরিষদের কথা, কোথায়, হ্যাঁ, শিক্ষামন্ত্রী একটা পার্টির আয়োজন করছে, ওকে। ওইখানে বল নাচ হবে। বল নাচ কি জিনিস? যারা ওয়েস্টার্ন মুভি টুভি বা সামথিং দেখছো, বল নাচ জিনিসটা কি দেখো না? একটা বড় একটা অডিটোরিয়াম, ওইখানের ভিতরে অনেকগুলো কাপল কি হয়, মানে কাপল বলতে দুইজন করে জোড়া সবাই কি করে নাচে, ওকে, এরকম ঘুরে ঘুরে ধরো এরকম করে নাচে, এরকম দেখছো না? ওইটাকে বলা হয় বল নাচ, ঠিক আছে। তো ওইরকম একটা পার্টির আয়োজন করছিল আমাদের শিক্ষামন্ত্রী। তো ওইখানে দাওয়াত পাইছে হচ্ছে আমাদের মশিয়ে লইছে। পাইছে বলতে আসলে যে পাইছে এমন না, অনেক জোর জবরদস্তি করে, একটু এদিক ওদিক করে কোনোভাবে একটা ইনভাইটেশন কার্ড জোগাড় করছে আর কি। তো এখন এটা দেখাইতে আসছে তার বউকে, মাদাম লইসেলকে, ঠিক আছে। এখন মাদাম লইসেল মানে ও জামাই তো খুব খুশি মনে আসছিল যে বউকে কি দিবে, বউকে হচ্ছে সারপ্রাইজ করে দিবে, এরকম একটা এলিট পার্টিতে। ও তো এরকম অনেক জিনিসপত্র দেখার বা এরকম জায়গায় যাওয়ার অনেক শখ বউয়ের। তো বউয়ের কাছে হাসি মুখে আসছে, বউ হচ্ছে এরপরে চিল্লাই উঠছে, বলছে কি মানে ওইখানে আমি কেমনে যাবো, আমার এই নাই, আমার সেই নাই, আমার জামা নাই, আমি ইয়েতে পরবো কি, আমার কিছু নাই। তো জামাই বলতেছে হচ্ছে ফার্স্টে হচ্ছে করতে চাইছে, একটু ম্যানেজ করতে চাইছে, তোমার তো ওই জামাটা সুন্দর, তোমার একটা ফুল এরিয়া ছিল, ওইটা তো অনেক সুন্দর, তুমি একটা ফুল এরিয়া পরলে এটা তোমাকে অনেক সুন্দর লাগবে। তো আমরা ওই দিন নাটক দেখতে গেছিলাম, ওইখানে তো তুমি পরে গেছিলে, তোমাকে অনেক সুন্দর লাগছিল। বলছে এটা পরে আমি যাবো, আমি পার্টিতে যাব। তো এরপরে এখন আমাদের মশিয়ে লইসেল সাহেব, তিনি হচ্ছেন একটু চিন্তায় পড়ে গেছেন, ওকে। তো পরে কি করলেন, তার মাথায় আসলো যে তিনি হচ্ছে টাকা জমাচ্ছিলেন বন্ধুদের সাথে, বন্ধুরা হচ্ছে শিকারে যাবে। তো এখন উনি যেতে পারে নাই, বন্ধুরা সবাই চলে গেছে শিকারের জন্য। তো উনি পরে একটা শিকার করতে বন্দুক লাগবে না, তো বন্দুক কেনার জন্য তিনি 400 ফ্রা জমাইছিলেন, ওকে। তো টাকা পয়সা জমাইছে, কিন্তু ওইগুলো হচ্ছে পরে চিন্তা করলেন, আচ্ছা এটা দিয়ে একটা জামা সিলানো যাবে না? হ্যাঁ, এখন যাবে তো। তো পরে হচ্ছে যে টাকা জমাইছে সেটা দিয়ে হচ্ছে বউয়ের জন্য, মাদাম লইসেলের জন্য হচ্ছে কি বানাইছে, জামা বানাইছে, ওকে। এখন জামা তো কমপ্লিট, এরপরে আবার বায়না ধরলো কি গয়নার জন্য, ওকে। তো এখন ফুলের পরার জন্য বলছে, ফুলের একটা পরার জন্য, অর্নামেন্ট পরার জন্য। বাট মাদাম লইসেল পরবে না, বলবে হচ্ছে আমাকে কী রকম লাগবে যে এখানে।
ওকে, তো পরে কি করলো, পরে হচ্ছে এর মাথায় একটা আইডিয়া আসলো যে কী রে, তোমার না বান্ধবী আছে মাদাম ফার্স্ট ইয়ার, তো তুমি মাদাম ফার্স্ট ইয়ারকে গিয়ে বলো না, মাদাম ফার্স্ট ইয়ারকে গিয়ে, তোমার তো ওর সাথে ভালো সম্পর্ক, তুমি ওনাকে গিয়ে বলো উনি তোমাকে দিয়ে দিবে। ওকে, উনি তোমাকে একটা গয়না ধার দিতে বলো, ধার দিয়ে দিবে। এখন এও চিন্তা করছে, আসলেই তো মাদাম লয়সেল তো পরে গেল মাদাম ফার্স্ট ইয়ারের কাছে। মাদাম ফার্স্ট ইয়ার ওকে কী করলো, কিছু গয়না বাইর করে দেখাইলো, আসল আসল গয়না। এখন মাদাম লয়সেল এগুলো একটা মানে একটার চেয়ে একটা চোখ ধাঁধানো সব, সে একদম লাইফে দেখে না এরকম। তার এটা নিবো নাকি ওইটা নিবো, এটা নিবো নাকি ওইটা নিবো, এরকম চিন্তা করতেছিলাম। পরে বলতেছে আর নাই, মানে আরও লো, আরও সুন্দর চাচ্ছে। তো পরে ভিতর থেকে একটা নেকলেস নিয়ে আসছে, নেকলেস যেটার নাম, এটার নামকরণ হয়েছে, নেকলেস নিয়ে আসছে মাদাম ফার্স্টের। তো ইনি খুশি হয়ে গেছে আমাদের মাদাম লয়সেল সাহেবা, পরে ওইটা নিয়ে চলে আসছে। ওকে, ওইটা নিয়ে নির্দিষ্ট দিন আসলো, পার্টিতে গেল। ওকে, পার্টিতে গেছে একদম রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত পার্টি করছে। এরপরে বের হয়ে বাসায় আসছে। বাসায় এসে মানে মাঝখানে কিছু কাহিনী হয়েছিল, বাট আমি তো সবগুলো বলতে পারতেছি না বিস্তারিত, যতটুকু পারতেছি আর কি মাথায় থাকার জন্য কাহিনীটা। তো বাসায় আসছে, বাসায় এসে জামাই দিকে কাপড় বদলাচ্ছে। বউ হচ্ছে মানে মাদাম লয়সেল সাহেবা একটু নিজেকে শেষবার এরকম একটু ধনী টাইপের, ধনী হিসেবে, ধনী বসনে, ধনী রূপে দেখার জন্য একটু আয়নার সামনে শেষবার মতো গেছে। গিয়ে দেখতেছে হচ্ছে এভাবে চাদর ছিল, চাদর সরে দেখতেছে হচ্ছে ওর গয়না নেই। গয়না কই? এখন এটা নিয়ে লাগছে কেস, মানে জামাইয়ের সাথে সাথে আবার কাপড় ঠিকঠাক পরে আবার বেরিয়ে গেছে খোঁজার জন্য, তো পায় নাই। পরে হচ্ছে বাসায় 7টার দিকে ব্যাক করে দেন কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে রাত করছে, বলছে টেনশন নিও না, আমি ব্যবস্থা করতেছি, আজকে সন্ধ্যার মধ্যে হয়ে যাবে। তো এরপরে সে 10টার দিকে অফিসে চলে গেল। সন্ধ্যায় এসে বলতেছে হচ্ছে পাওয়া যায়নি। পরে 1 সপ্তাহ মতো খোঁজাখুঁজি করছে অনেক, কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন মাদাম ফোর্স্টিয়ারকে তো কিছু একটা বলতে হবে, ওকে, কিছু একটা দিতে হবে। তো এরা কী করলো, এরা হচ্ছে অনেক খোঁজাখুঁজি করছিল সেম টাইপের কোনো ইয়ে আছে কিনা, ওকে, সেম টাইপের কোনো গয়না পাওয়া যায় কিনা, নেকলেস পাওয়া যায় কিনা। তো পাওয়া গেছে একটা, ওইটা সে ধার করে নিয়ে আসছে, ধার করে নিয়ে এসে মাদাম ফার্স্টিয়ারকে দিছে। তো এরপরে কিন্তু ওইটার দাম ছিল অনেক বেশি, 40 কত ফ্রা, হ্যাঁ মাথার থেকে চলে গেল সংখ্যাটা, কত ফ্রা ছিল জানি, কত ফ্রাঙ্ক কই ফ্রাঙ্ক, কত ফ্রাঙ্ক জানি ছিল, 36,000 ফ্রাঙ্ক। 36,000 ফ্রাঙ্ক আসলে মূল দাম হচ্ছে 40,000 ফ্রাঙ্ক, ওকে, কিন্তু ওরা 36,000 ফ্রাঙ্ক দিয়ে ওইটা পাইছিল। তো এরপরে আগামী পরে হচ্ছে ওই ইয়াটা আগের যেটা ধার করে নিয়ে আসছিল ওইটা আর পাই নাই, আগের যে নেকলেসটা ওইটা আর পাই নাই। তো পরে 10 বছর লেগে গেছে অনেক কষ্ট করে, ক্যারানি ফ্যামিলি 10 বছর কষ্ট করে কোনোভাবে এই দেনার টাকাটা শোধ করছে। এরপরে 10 বছর পরে একদিন দেখা গেল হচ্ছে মাদাম ফার্স্টিয়ারকে দেখছে পার্কে, হচ্ছে আমাদের মাদাম লয়সেল সাহেবা দেখছে। ওকে, দেখে এরপরে তার সাথে কথা বলতে গেছে। মাদাম ফার্স্টিয়ার ওরে চিনে না, কেন চিনবে? 10 বছরে এত খাটুনি খাটছে, চেহারা পুরো চেঞ্জ। ওকে, চেহারার মধ্যে কি সব সৌন্দর্য গণ, ঠিক আছে, সব সৌন্দর্য গণ। এরপরে বলছে আল্লাহ তোমার এই অবস্থা কেন? আল্লাহ তো বলে না অবশ্যই, মানে তোমার এই অবস্থা কেন? তো বলছে তোমার জন্য হয়েছে আর কি। এরপরে পুরো কাহিনী বললো। এরপরে আমাদের মাদাম ফার্স্টিয়ার সাহেবা বলতেছে তুমি এই নেকলেসের জন্য এরকম করছো যে আমাকে আগে বলবা না, এটা তো নকল। খুবই একটা টুইস্ট আর কি, একদম শেষে, একদম গল্পের শেষে এসে আমাদেরকে টুইস্ট দিয়ে দেয় আমাদের মাদাম ফার্স্টের। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে এর কাহিনী। কিছু গুরুত্বপূর্ণ লাইন এখানকার আমি তোমাদের এখানে দিয়ে দিছি, আর কিছু ব্যাখ্যা মানে কিছু হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিছু লাইনও দিছি এখানে, একটু পড়ে নিও আর কি। ওকে, অ্যান্ড লাস্টে আসি আমরা কপিল দাস মুর্মুর শেষ কাজ। এরপরে আমাদের কাজ শেষ। কপিল দাস মুর্মুর শেষ কাজ, যারা গল্পটা পড়ো নাই, পড়ছো আশা করি সবাই। কপিল দাস মুর্মু এটা হচ্ছে সাঁওতাল এর একটা মানুষ, যে হচ্ছে তার যুবক, তোমাদের কি টাইম বেশি গেল? সরি, আচ্ছা আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, খুব মূল কথাটা বলে শেষ করে দিচ্ছি আমি। তো এই
কপিল দাস মুর্মু। কপিল দাস মুর্মু হচ্ছে সাঁওতাল গোষ্ঠীর মানুষ। তো যুবক বয়সে যখন সে ছিল, তার হচ্ছে অনেক তার হচ্ছে অনেক সে অনেক চঞ্চল ছিল। ওকে, অনেক বীর পুরুষ ছিল। ওকে, মানে অনেক কথা, অনেক শক্তিশালী ছিল, ঠিক আছে। কিন্তু যখন বৃদ্ধ হয়ে তার আর নেই, তার হচ্ছে আগের মতো শক্তি নেই, আগের মতো সে শোনে না, আগের মতো সে দেখে না, আগের মতো সে মানে কিছুই আগের মতো আর শক্তিটা নাই আর কি। তো কি হইল, ওরা যেখানে থাকে সেই জায়গাটা কিছু মানুষ, প্রশাসনের কিছু মানুষ এসে ওই জায়গাটা দখল করে ফেললে, ওখানে ফার্ম বানাতে যাচ্ছে। এখন ওর গোষ্ঠীর মানুষজন একসাথে হয়েছে, ওর জায়গাটা ওরা ছাড়বে না। ওকে, এখন ওই মিটিং কি করা যায় এটার জন্য একটা মিটিং ডাকছে, কিন্তু ওইটাতে আমাদের কপিল দাস মুর্মু সাহেবকে ডাকে নেই। কপিল দাস মুর্মু সাহেবকে ওখানে এন্ট্রি দেয় নাই। কেন দেয় নাই? কজ কপিল দাস মুর্মু অনেক বৃদ্ধ হয়ে গেছে, ওনাকে এরা অকেজো মনে করতেছে। ওকে, তো পরে কপিল দাস মুর্মু সাহেব তার যুবক বয়সের সে কেমন ছিল এগুলো চিন্তা করতেছিল, এগুলো নিয়ে গল্প করতেছিল, এগুলো বলতেছিল, এবং তীর ধনুক হাতে নিয়ে করতেছিল। ওকে, মানে সে যে এখনো পর্যন্ত তার মধ্যে যে তেজ, ওকে, বংশের জন্য, নিজের জাতির জন্য, জাতীয়তাবাদের যে তেজ, এটা হচ্ছে তিনি ওখানে বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল। ওকে, তো এটা কপিল দাস মুর্মুর এটা এবার অতটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে না, বাট এরপরেও এমসিকিউর চলে আসতে পারে, গুরুত্বপূর্ণ এমসিকিউ চলে আসতে পারে। আমি অফকোর্স কোনোটাই অগুরুত্বপূর্ণ না। তুমি যদি যত ভালো প্রিপারেশন রাখবা, যত বেশি চেষ্টা করবা, তত বেশি হচ্ছে তোমার জন্য লাভ। ওকে, আর আমার জন্য দোয়া করবা। তোমাদের মনির ভাই হচ্ছে খুবই অসুস্থ আজকে। এরপরেও যতটা সম্ভব আমি আমার এফোর্টটা দেওয়ার চেষ্টা করছি। দোয়াও রাখবো আমাকে। আর আমারও পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদেরও পরীক্ষা শুরু হচ্ছে। আমি তোমাদের জন্য অবশ্যই দোয়া রাখছি, তোমাদের জন্য অবশ্যই দোয়া রাখবা। আজ তবে এটুকু রাখি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করে ফেলবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ওকে, যারা এখনও জয়েন হও নাই, এখানে কমেন্ট বক্সে জানাও। ওকে, যারা এখনও পাও নাই, কমেন্ট বক্সে জানাও। তো আমাদের কোঅর্ডিনেটর সাহেব হচ্ছে তোমাদের সাথে যোগাযোগ করবে। তো আজ তবে এটুকুই থাক। টাটা, বাবাই, সালাম আলাইকুম।